আজ ছিল আমাদের বাসর রাত, সেই রাত যার জন্য আমি গোটা জীবন অপেক্ষা করে এসেছি। এই রাত নিয়ে আমার মনের ভাবনাগুলো যেন ছুঁয়ে ফেলেছিল আকাশ, কারণ আজই প্রথমবার আমার স্বামীর সঙ্গে আমার দেখা হওয়ার কথা। আমি ঠিক করে রেখেছিলাম আমার স্বামী আমার সঙ্গে যাই করুন, যেভাবেই করুন, আমি কোনো হিচি করব না, বরং তাকে পুরোপুরি সঙ্গ দেব, আর যেভাবেই হোক তাকে খুশি রাখব। তারপর রাত ৯টা বাজতেই তিনি যখন আমার কাছে এলেন, আমার বুকটা ধরফড় করে ভয়ে একেবারে ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই এমন কিছু ঘটল যে আমার শ্বাস যেন থেমে গেল। আমার বাসর রাত প্রথম দিনেই নষ্ট হয়ে গেল, কারণ আমার স্বামী তার ৯ ইঞ্চি লম্বা আর ৩ ইঞ্চি মোটা জিনিসটা দিয়ে সারা রাত আমার সঙ্গে এমন কিছু করলেন যে আমি আর কিছু বলতে পারছি না। আমি শুধু সেজে গুজে তার পাশে বসেছিলাম। তিনি আমার সৌন্দর্যের প্রশংসায় পড়ে গিয়েছিলেন। হঠাৎ আমাদের ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। অনিক, আমার স্বামী, যিনি তখন আমার রূপে মগ্ন ছিলেন, একেবারে চমকে উঠলেন। তার মুখের রং কেন জানি না পলকে বদলে গেল। তিনি বললেন, মনে হচ্ছে মা এসে গেছে। এটা বলেই তিনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন। আমি অবাক হয়ে ভাবছিলাম, এই সময় আমার শাশুড়ি আমার সঙ্গে ঘরে কেন আসবেন, কিন্তু দরজা খুলতেই দেখি আমার শাশুড়ি এক গ্লাস দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে আমার শ্বাস আটকে যাওয়া আমাকে লজ্জায় ফেলে দিল। এটা কি ধরনের আচরণ? তিনি অনেককে বললেন, তুমি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমার সঙ্গে অনেক কথা আছে। শাশুড়ির কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। অনেক কেন অন্য ঘরে শোবে? অনেক আমার দিকে একটা গভীর দৃষ্টি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার কিছুই বোধগম্য হচ্ছিল না। শাশুড়ি কেন অনেককে বাইরে পাঠালেন, আর তিনি কেন অন্য ঘরে শুতে যাবেন? আমার শাশুড়ি মুচকি হেসে আমার কাছে এসে বসালেন। তারপর বললেন, তোমাকে আমি শুধু তোমার সৌন্দর্য দেখেই পছন্দ করেছি, না হলে আমার ছেলের জন্য বড়লোকের মেয়ের অভাব ছিল না। তুমি আমার মনে ধরে গিয়েছিলে। এখন এই ওষুধটা খাও আর দুধটা শেষ করো। এই ওষুধ খেলে তোমার চাঁদের মতো একটা ছেলে হবে। তার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। বাসর রাতের জন্য আমি কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার শাশুড়ি যে এমন অদ্ভুত তা কি জানতাম। তিনি আমার স্বামীকেই অন্য ঘরে পাঠিয়ে দিলেন। আমার মুখের ভাব দেখে বোধহয় তিনি বুঝতে পারলেন যে আমি রেগে আছি। তিনি আমাকে বললেন, অনিক আমার কথার গোলাম, তাই তুমি আমার কথা শোনো, তাহলেই সব ঠিক থাকবে। এই বলে তিনি জোর করে আমার মুখে একটা ওষুধ ঢুকিয়ে দিলেন, আর দুধের গ্লাসটা আমার ঠোঁটে ঠেকিয়ে দিলেন। ওষুধটা এত তেতো ছিল যে আমি বাধ্য হয়ে পুরো দুধটাই খেয়ে ফেললাম। তারপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু কয়েক মুহূর্ত করেই আমার চোখে ঘুম নেমে এলো, আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন চোখ খুলল, দেখি আমি তখনও ব্লাউজের পোশাকে আছি আর ঘরে একা। মাথাটা ভার লাগছিল। শাশুড়ির কথাগুলো মনে পড়তে লাগলো। তার চিন্তাভাবনার জন্য আমার মনে দুঃখ হচ্ছিল। কি এমন করে আমি কাপড় বদলে যখন বাইরে এলাম, দেখি শাশুড়ি অনিকের সঙ্গে নাস্তা করছেন। আমাকে দেখে তিনি হেসে বললেন, এসো বসে নাস্তা করো। আমি অনিকের পাশে গিয়ে বসলাম। তিনি বড় গম্ভীর মুখে বসেছিলেন। মনে হচ্ছিল তারও মন ভালো নেই। শাশুড়ি ডিম ভেজে দিতে লাগলেন অনিক। চা খেয়ে উঠে অফিসে চলে গেলেন। তখন শাশুড়ি বললেন, আজ থেকে তুমি শাড়ি পরে থাকবে, অনিকের সামনে এত সাজগোজ করার কোনো দরকার নেই। অনিক চলে যেতে তার আচরণ আমার প্রতি কঠোর হয়ে গেল। নাস্তা শেষ করতেই তিনি আমাকে রান্নাঘরের দিকে ইশারা করে বললেন, আজ থেকে সব রান্নার কাজ তুমি সামলাবে। তার এই পলকে পলকে বদলে যাবার রূপ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু সন্ধ্যায় যখন অনিকের সঙ্গে একটা ছেলেকে দেখলাম, তখন আমি আরও অবাক হলাম। অনিক তো একা ছিলেন, তাহলে এই ছেলেটাকে? পরে জানলাম সে আমার শাশুড়ির ভাইপো। অন্য শহর থেকে এখানে থাকতে এসেছে। সে অনিকের সঙ্গে এমন খোলামেলাভাবে কথা বলছে, আর আমার সঙ্গেও এমনভাবে মিশছিল যেন আমাদের আগে থেকেই চেনা। তারপর সে আমার শাশুড়িকে বলতে লাগালো, যখন অনিকের মতো লোকের এমন সুন্দরী মেয়ে জুটেছে, তখন আমার জন্য এর চেয়েও সুন্দরী খুঁজে দেবে। কথাটা শাশুড়ির সঙ্গে বললেও তার চোখ আমার মাথা থেকে পা পর্যন্ত ঘুরছিল। প্রথম দেখাতেই আমার তাকে বিষের মতো লাগলো। ছেলেটা একেবারে ছাবলা ধরনের। আমি রান্নাঘরে চলে গেলাম। আমার পুরো দিনটা রান্নাঘরেই কাটত। রাতে শাশুড়ি আমাকে নিজের হাতে একটা ওষুধ খাইয়ে দুধ খাওয়াতেন, আর সেটা খেয়ে আমার তৎক্ষণাৎ ঘুম চলে আসত। আজও আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাত 11টা বেজে গেছে, কিন্তু কাজ শেষ হবার নামই নিচ্ছিল না। বসার ঘরে কেউ ছিল না। অনিকা শাশুড়ি শুতে পড়েছেন। আমি বাসন ধুচ্ছিলাম। আমার অভ্যাস ছিল রান্নাঘরে কাজ করার সময় ওড়না পরতাম না। বাড়িতে সাধারণত অচেনা কেউ আসত না, শুধু অনেক ছিলেন। শাশুড়ি বাড়িতেই থাকতেন, কিন্তু রান্নাঘরের সব দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছিলেন। আমি বাসন ধুতে ধুতে হঠাৎ শাশুড়ির ভাইপো রোহিত রান্নাঘরে ঢুকে পড়ল। তার আসার কোনো আওয়াজ পাইনি, কিন্তু তার বেপরিয়া চোখের তাপ আমি টের পেলাম। মনে হলো কেউ আমাকে দেখছে।
মেয়েদের একটা স্বভাব থাকে, তার উপর পড়ার চোখকে তারা ঠিক বুঝে ফেলে। পেছন ফিরে দেখি সেই বদমাসটা আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখছে। যেখানে আমার ওড়না রাখা ছিল সেখানেই সে দাঁড়িয়ে। তার মুখে একটা হাসি দেখে আমি লজ্জায় পড়লাম, সঙ্গে একটু রাগও হলো। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি রান্নাঘরে কি করছেন? সে আমার কাছে এসে বলল, এখন যদি হঠাৎ কারো তেষ্টা পায় তাহলে কি করবে? এই বলে সে ফ্রিজের দিকে এগিয়ে গেল। আমি তাড়াতাড়ি ওড়না তুলে নিয়ে নিজেকে ঢেকে ফেললাম। তারপর আবার বাসন ধোয়া শুরু করলাম। সেই নোংরা ছেলেটা এক এক ফোঁটা পানি বড় আরামে খাচ্ছিল আর আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম তার চোখ আমার উপর আটকে আছে, কিন্তু আমি না দেখার ভান করে তাড়াতাড়ি বাসন ধুজে ফেলতে লাগলাম, যাতে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারি। তখনই সে বলে উঠল, আমার লজ্জা লাগে, এত সুন্দরী মেয়ের স্বামী অনেকের মতো কিভাবে হতে পারে, যার থাকা না থাকা একই। আমি থাকলে তো তার। আরও কিছু বলার আগেই আমি তাকে একটা চট মেরে দিলাম। বোধহয় সে আমার কাছ থেকে এটা আশা করেনি, তাই সে অবাক আর রাগে আমার দিকে তাকাতে লাগলো। আমি বললাম, এরপর থেকে জিভ সামলে কথা বলবেন। আমি চেয়েছিলাম তাকে তার জায়গা বুঝিয়ে দিতে, কিন্তু সে আমার হাতটা এমন জোরে চেপে ধরল যে আমি কিছু করতে পারলাম না। তারপর বলতে লাগলো, তুমি ভালো করনি আমাকে চড় মেরে, এখন দেখো আমি তোমার সঙ্গে কি করি। এই কথা বলে সে আমার হাত ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তার গলার সেই রাগী স্বর আর যাবার ধরন দেখে আমার মনটা ভয়ে কাঁপাতে লাগলো। এখন সে কি করবে এই ভেবে আমি আর পারলাম না। আমি দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে গেলাম। এই লোকটার মতলব আমাকে বুঝিয়ে দিয়েছিল যে তার আমার সঙ্গে ভালো ব্যবহার করার কোনো ইচ্ছে নেই। আমার আর অনিকের বিয়ে হয়েছে মাত্র ৩ মাস, সেটাও ছিল কয়েক মিনিটের ব্যাপার। তারপর থেকে আমার শাশুড়ি তাকে আমার কাছে আসতেই দেননি। প্রতিদিন রাতে আমাকে নেশার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন। আমি তখনও ঘরে কাঁপছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমার বুকটা শুকনো পাতার মতো কাঁপতে লাগলো। মনে হচ্ছিল, এটা যদি রোহিত হয়। দরজা খুলতেই দেখি আমার শাশুড়ি দুধ আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বললেন, দরজা বন্ধ করেছিলে কেন? তিনি ঘরে ঢুকে আমাকে দেখতে লাগলেন। তারপর বললেন, অনেক ঘরে আছে? আমি মাথা নেড়ে না বললাম। মনে হয় তার ভয় ছিল অনেক আমার ঘরে আছে কিনা। দরজা ভেতর থেকে বন্ধ দেখে তিনি সাধারণত আমাকে বন্ধ করে ঘুমোতে দিতেন না। তার মন শান্ত হলে তিনি আমাকে দুধ খাইয়ে চলে গেলেন। আমি কাঁদতে শুরু করলাম। স্বামী থাকতেও আমি যেন একা। সেই লোকটা এখন স্বপ্নের মতো আমার ওপর ভর করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন ধরে রোহিত আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। সে সবসময় আমার পিছনে লেগে থাকত। আমার শাশুড়ি তাকে কিচ্ছুই বলতেন না। আমি আর সহ্য করতে পারছিলাম না। একদিন ভোরে আমার ঘুম ভাঙল। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। তখন অনেক বাইরে যাচ্ছিলেন। তাকে দেখে আমার রাগে মাথা গরম হয়ে গেল। এ কেমন স্বামী আমার, যে আমাকে আমার অধিকার দেয়নি? রোহিতের বেয়াদব চোখ আর কথা থেকে আমাকে বাঁচায়নি। অনিক আমাকে দেখে হাসলেন। তারপর নিজের ঘরে চলে গেলেন। আমিও তার পিছু পিছু তার ঘরে ঢুকে পড়ি। আমাকে দেখে তিনি একটু ঘাবড়ে গেলেন। বললেন, তুমি এখানে কি করছো? মা যদি দেখে ফেলে? তারই ভয়ে আমার বোধগম্য হলো না। আমি তো তার বউ। আমি আর কিছু না ভেবে তার কাছে গিয়ে কাঁদতে শুরু করলাম। আমার কান্না তাকে ছুঁয়ে গেল। তিনি আমাকে দূরে সরাতে পারলেন না। আমি বললাম, আপনি আমার থেকে দূরে কেন পালান? আমাকে আপনার থেকে আলাদা রাখার কারণ কি? আমি কিসের শাস্তি পাচ্ছি? কাঁদতে কাঁদতে আমি রোহিতের সব কথা তার কানে তুলে দিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি চিন্তা করো না, আমি এখন থেকে তোমার খেয়াল রাখব। অনিকের বাহুতে এক অদ্ভুত শান্তি ছিল। আমি বললাম, আমি আপনার থেকে দূরে থাকতে চাই না। আপনার কি আমার কথা কখনো মনে পড়ে না? আমার কাছে আসতে ইচ্ছে করে না? কেন দূরে থাকেন? আজ আমি মনের সব কষ্ট বের করে দিয়েছিলাম। তিনি বললেন, মা অনুমতি দেন না, নিলে আমি তোমার খেয়াল রাখতে শান্তি পেতাম। অনিকের এই মিষ্টি কথা আমার কানে মধু ঢালার আগেই ঘরের দরজায় জোরে শব্দ হলো। তিনি তৎক্ষণাৎ আমার থেকে সরে গিয়ে বললেন, মা যদি তোমাকে এখানে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তিনি আমাকে ঘরের বারান্দায় লুকিয়ে দিলেন। তারপর দরজা খুললেন আমার শাশুড়ি। আমার কথা জিজ্ঞেস করছিলেন। অনিক বললেন, আমি জানি না। শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। অনিক আমাকে ঘর থেকে বের করে দিলেন। আমি রান্নাঘরে চলে গেলাম।
শাশুড়ি বোধহয় আমাকে আমার ঘরে খুঁজছিলেন, কিন্তু রান্নাঘরে আমাকে দেখে তিনি চুপ করে গেলেন। কিন্তু এখন এমন হয়েছিল যে অনেক রোহিতকে আমার কাছে দেখলেই তাকে ধমক দিতেন। রোহিত চুপচাপ বেরিয়ে যেত। আমার আর অনেক ছাড়া শান্তি ছিল না, তারও আমার ছাড়া নাই। একদিন ভোরে আমি তার ঘরের কাছে চলে গেলাম। এই সময় শাশুড়ি সাধারণত থাকতেন না। ভাবলাম অনিকের সঙ্গে কিছু সময় কাটাতে পারবো, কিন্তু আমি জানতাম না যে আমার উপর সর্বনাশ নেমে আসতে চলেছে। অনিকের ঘর থেকে শাশুড়ির গলা ভেসে আসছিল। অনেক জোরে বলছিলেন, মা, এখন আর কি চান? ও আমার বউ, আমি আর ওর থেকে দূরে থাকবো না। শাশুড়ি বললেন, তুই কি পাগল হয়ে গেছিস? ও যদি তোর কাছে যায় তাহলে তো সত্যি জানতে পারে তোকে ঘৃণা করবে। আমি ভাবতে লাগলাম, অনিকের এমন কি রহস্য থাকতে পারে যে জানলে আমি তাকে ঘৃণা করব? শাশুড়ি বললেন, তোর ঘর ভালো করে বন্ধ করে রাখ, রাতে যদি ও তোকে দেখে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কি এমন জিনিস আছে যে রাতে অনেককে দেখলে খারাপ কিছু হবে? আমি ঠিক করলাম আজ থেকে রাতে ওষুধ খাবো না। রাত হলেই অনেকের ঘরে যাব। শাশুড়ি বেরিয়ে যেতেই আমি ওষুধটা বালিশের নিচে লুকিয়ে দিলাম। লুকিয়ে দুধটা খেয়ে ফেললাম, তারপর বাথরুমে গিয়ে ওষুধ ফেলে দিলাম। রাতে অনিকের ঘরে চলে গেলাম। তার দরজা বন্ধ ছিল না, ঘাড়ের আলো জ্বলছিল। ঘরে ঢুকতেই আমার পায়ের তলর মাটি সরে গেল। আমার শাশুড়ি আমার সঙ্গে এত বড় অন্যায় করেছেন আমি অনিকের সত্যি জেনে গেলাম। চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরতে লাগল। আমি কল্পনাও করতে পারিনি যে শাশুড়ি আমার জীবনটা নষ্ট করে দেবেন। অনিক আমাকে দেখেননি, কিন্তু আমি সব সত্যি জানতে পেরেছিলাম। সারাদিন আমি রান্নাঘরে কাজ করিনি, কিছুই করিনি। শাশুড়ি যখন আমার ঘরে এলেন, আমি বললাম, আপনি আমার সঙ্গে অনেক বড় জুলুম করেছেন। আপনি আমার থেকে লুকিয়েছেন যে আপনার ছেলে এমন, আমি আর আপনার বাড়িতে থাকব না। আমার কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বাড়ি ছেড়ে যেতে গেলাম। তিনি বললেন, আগে আমার কথা শোনো, তারপর চাইলেই চলে যেও, আমি আটকাবো না। তারপর তিনি যে সত্যি আমার সামনে তুলে ধরলেন তা শুনে আমি থমকে গেলাম। তিনি কাঁদতে কাঁদতে সব বলে দিলেন। তার কথা শুনে আমি যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেললাম। রাতে আমি আবার অনেকের ঘরে গেলাম। অনেক মেয়েদের পোশাক পরে আছেন, মুখে মেকআপ, মাথায় লম্বা চুলের পরচুলা। আমাকে দেখে তিনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর বললেন, তুমি ঘরে কিভাবে এলে? মনে হয় তিনি এই কারণে ভয় পাচ্ছিলেন। আমি বললাম, আমি আপনার সত্যি জেনে গেছি, আপনার মা আমাকে সব বলে দিয়েছেন। আমার কথা শুনে অনেক আমার কাছে এসে বললেন, এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। আমি হ্যাঁ বলতেই তিনি খুশি হয়ে গেলেন। অনেক আমাকে বললেন, তিনি নিজের সব কিছুর প্রতি খুব ভালোবাসেন, কিন্তু মেয়েদের পোশাক পরতে পারাটা তার কাছে একটা ছাড়পত্রের মতো। আসলে তিনি যা ছিলেন না তার থেকে অনেক বেশি জটিল মানুষ। তার ছোটবেলা থেকেই মেয়েদের মতো থাকার শখ ছিল। এই শখটা তার উপর এমনভাবে চেপে বসেছিল যে এটা তার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি এই অভ্যাসে নিয়ে খুব চিন্তায় ছিলেন, কারণ অনেক এটা ছাড়তে রাজি ছিলেন না। শাশুড়ি অনেকের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। তিনি ওষুধও খাচ্ছিলেন, কিন্তু তেমন কিছু ভালো হচ্ছিল না। আমাকে নেশার গুলি খাইয়ে ঘুম পাড়ানো হতো যাতে আমি কিছু না দেখি আর অনেকের চিকিৎসা চলতে পারে। আগে তিনি সবসময় মেয়ে সেজে থাকতেন, কিন্তু এখন দিনের বেলা পুরুষের মতো কাজ করতেন আর রাতে মেয়েদের মতো সাজতেন। রাতে আমাকে বলতেন, তুমিও একটা সুন্দর জোড়া পরে সেজে থাকো। তিনি নিজেও মেয়েদের পোশাক পরে মেকআপ করে আমাকে জিজ্ঞাসা করতেন, আমি বেশি সুন্দর না তুমি? তার এই ব্যবহারে আমার রাগ হতো। আমি তাকে ভালোবাসা দিয়ে বোঝাতে চাইতাম এসব ছেড়ে দিন, কিন্তু তিনি শুনতেন না। একবার তিনি আমাকে বললেন, তুমি আমার উপরে ঈর্ষা করো, আমি মেকআপে তোমার চেয়ে বেশি সুন্দর লাগি? তারপর বললেন, যেদিন তুমি বউ সেজে আমার ঘরে এসেছিলে আমার খুব ভালো লেগেছিল। মা যদি না আসতেন আমি তোমাকে বইয়ের পোশাক পরিয়ে দেখতাম আমি সেজে কেমন লাগি। তিনি মেয়েদের মতো মাথা নাড়তেন, হাত নেড়ে ইশারা করতেন, আদায় কায়বায় কথা বলতেন। তার সঙ্গে থাকতে আমার অস্বস্তি হতো। তিনি বলতেন, পুরুষ হওয়াটা আমার একদম পছন্দ নয়। একদিন তিনি ঘরে এসে দেখলেন আমি তার পোশাক পরে আছি। আমি মেকআপ করে ছেলেদের মতো চেহারা বানিয়েছিলাম, মাথায় ছেলেদের চুলের মতো পরচুলাও লাগিয়েছিলাম। আমাকে দেখে অনেক রেগে আমার কাছে এসে বললেন, তুমি আমার চুল কেটে ফেলেছ, জানো না আমি লম্বা চুল কত ভালোবাসি? যাও গিয়ে এই চেহারা বদলাও। আমি বললাম, এখন থেকে আমি এভাবেই থাকব। তিনি আমার উপর রেগে গেলেন, কিন্তু আমি তার কথায় কান দিলাম না। প্রতিদিন ছেলেদের পোশাক পরতে শুরু করলাম। এবার তিনি আমার উপর বিরক্ত হয়ে বললেন, তোমাকে ঈশ্বর মেয়ে বানিয়েছেন, তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমি বললাম, আপনাকেও ঈশ্বর পুরুষ বানিয়েছেন, আপনারও ধন্যবাদ দেওয়া উচিত। আমি যেমন আপনার চোখে এই পোশাকে খারাপ লাগি, আপনিও আমার কাছে ভালো লাগেন না। আমরা যখন ঈশ্বরের নিয়মে চলি না তখন কারো চোখে ভালো লাগি না। আমার কথা শুনে তিনি চুপ করে গেলেন। পরদিন আমি তার ঘরে গেলাম, দেখি তিনি ছেলেদের পোশাক পরে আছেন। তিনি বললেন, তুমি বলেছিলে ঈশ্বর পুরুষকে পুরুষ বানিয়েছেন, তাই তার ইচ্ছের মর্যাদা দেওয়া উচিত,
যে কাজ বহু বছর ধরে ডাক্তার করতে পারেনি সেটা আমি কয়েকদিনে করে দেখিয়েছিলাম। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের এই গল্পটা কেমন লাগলো নিচে তোমাদের মতামত লিখে জানাও। গল্পটা ভালো লাগলে এই ভিডিওতে একটা ভালোবাসা দাও, আমাদের চ্যানেলে যোগ দাও আর ঘন্টার আইকনটা চালু করে রাখো যাতে নতুন গল্পের খবর তোমাদের কাছে পৌঁছে যায়।